তোমার এই হাত সম্পর্কে কোনো আইডিয়া আছে আম্বিয়া? তুমি এই হাত দিয়ে যা রান্না করো সব অনেক সুইট হয়ে যায়, অমৃত হয়ে যায়, তুমি বুঝো? আর আমার বউ সে রান্না করে যখন মুখে দেওয়া যায় না। এসব কি বলছেন আপনি? চলো ছাদে চলো, কত সুন্দর দুপুরের রোদ। এই দরজায় দাঁড়িয়ে দুঃখ বাগাবাগি করা যায়? চলো ভিতরে চলো। অবশ্যই। আর আমি থেকে তুমি কোনো টেনশন করবো না, বুঝছো? আমি তোমার সব সমস্যার সমাধান করে দেবো। কি স্যার, আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? কি বলছো সাবরি? আমি তোমার বিপদের সময় অ্যাজ এ ফ্রেন্ড তোমাকে আমি সান্ত্বনা দিচ্ছি। কিসের বন্ধু? আপনি আমার সিনিয়র, এসব আপনাকে মানায় না স্যার। আর আপনার সম্পর্কে আমি সব জানি। মেয়েদের সিম্প্যাথি দেখিয়ে গায়ে হাত দেওয়া আপনার অভ্যাস। আমার সঙ্গে নষ্টামি করতে আসবেন না স্যার। সে সাবা, তুমি এটা কি বললা? এটা নষ্টামের কি দেখলা তুমি? তোমার মতো বয়সী এইরকম একটা মেয়ে, যুবতী একটা মেয়ে, তুমি এত আনরোমান্টিক কি করে হয়? আমি আনরোমান্টিক আর আপনি মহা রোমান্টিক। দাঁড়ান, এক্ষুনি আমি এমডি স্যারকে যে সবকিছু বলছি। এই জোসনা ভাবি, চলো। ওরে হেভি ফাস্ট দাও। আরে বাহ জোসনা ভাবি, তুমি তো দারুণ চা বানাইছো। এটা তো চা না, এটা যেন বেহেশতি শরবত। দূর ভাইজান, কি কন? কন্ডেন্স মিল্কের চা, এটা আবার এত মজা হয় কেমনে? গায়ের দুধের চা হইলে যে কি মজা হইতো না। আরে ভাবি, তুমি এটা কি কও? তুমি যদি কন্ডেন্স মিল্কের শুয়ে দাও না, তাহলে এই কন্ডেন্স মিল্ক গরুর দুধের চা হয়ে যাবে। তা ভাবি, হারুন ভাইরে তো দেখতেছি না, হারুন ভাই কই? আর কই যাইব? রিকশা চালাইতে গেছে। যেই দামের বাজার, একজন আর কামাইতে গিয়ে সংসার চলে? কিন্তু ভাবি, হারুন ভাই না তোমার সাথে এটা ঠিক করতেছে না, মোটেও ঠিক করতেছে না। তোমার মতো একটা সুন্দরী বউরে এইভাবে খাটাইতেছে। এই যে দেখো, তোমার চুলার পাশে থাইগা তোমার এই ধবধবে ফর্সা হাতটা কত একবারে কালা হয়ে যাইতেছে। তোমার এই হাতটা নরম থাকার, তুলার মতো নরম থাকার কথা ছিল, এখন দেখো কত শক্ত হয়ে গেছে। হাত ছাড়েন, কেউ দেখলে আমার বদনাম হয়ে যাইব। আরে ভাবি, এটা কি করেন আপনি? বদনাম হইব কেন? আপনি তো আমার প্রতিবেশী, আর প্রতিবেশী সুখ দুঃখ দেখাই তো আমার কাম। আর শুনো ভাবি, আমি বেঁচে থাকতে তোমার এইটা কোনোদিন আমি মাইনে নিতে পারবো। আমি আজকের মধ্যে তোমার একটা সানস্ক্রিন কিনে দিব, তুমি সুন্দর করে মাখবা এই ত্বকের মধ্যে, তোমার ত্বকের আর কোনো ক্ষতি হইব না। আমার বোর চামড়ার ক্ষতি হইব কি হইব না সেটা আমি জানি না, কিন্তু তোমার চামড়া একটাও ঠিক থাকবো না। পিড়াইয়া তোমার চামড়া সব উড়ে আলাম। নষ্টামি করার জায়গা বানো মিয়া। সি 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 হারুন ভাই, এটা আপনি কি করলেন? এখানে নষ্টামির কি আছে? আমি দেখতেছি যে ভাবির হাতটা, এই ধবধবে ফর্সা হাতটা চুলার তাপে পুইরা একদম কালো হয়ে যাইতেছে। তাই ভাবলাম যে ভাবির একটা ঔষধ দেই। তুমি আবার মিয়া ডাক্তার হইলা কবে থেকে? তুমি তো নিজে একটা রুগী, আবার অন্যজনের চিকিৎসা করতে আইছো। এটা আপনি কি করলেন হারুন ভাই? আমি রুগী হইতে যাবো কেন? শুনেন, আমি একটা স্বাস্থ্য সচেতন মানুষ, আমি আমার স্বাস্থ্যের যত্ন নেই, পাশাপাশি চেষ্টা করি যে সবার যত্ন নিতে। আর শুনেন হারুন ভাই, আমার কিন্তু কোনো রোগ নাই। আছে, তোমার রোমান্টিকের রোগ আছে। এই রোগের কারণেই তোমার এলাকার পোলাপাইন রোমান্টিক রোগী কয়। হারুন ভাই, আপনিও এইসব এই মানুষের বাজে কথা বিশ্বাস করেন? দূর মিয়া, তোমার বিশ্বাসের খেতা পুরি। তুমি আর আমার চার দোকানের সামনে আবা না। তোমার যদি আমি দেখি না আমার চার দোকানের সামনে আইতে, তোমার ঠ্যাং বাইঙ্গা লাকি বানাই আমার চুলায় ঢুকামু। পারবেন তো না? হায় রে, যার জন্য করি চুরি সেই কয় চোর, উপকারীরা বাগে খায় না। শুনেন হারুন ভাই, যখন পুরাপুরি একবারে কয়লা হয়ে যাইব না, তখন আমার খবর দিয়েন। আমি আইসা বস্তার মধ্যে করে সেই কয়লা লয়ে যাবো, যে বারবিকিউ বানাই খাবো। এই যে আপা, আপনি ওই রোমান্টিক রোগীর বউ না? রোমান্টিক রোগী? সেটা আবার কে? একেবারে আসমান থেকে পড়লেন। আচ্ছা, এমন একটা লুচ্চা জামাই নিয়ে ঘর করেন, আপনার লজ্জা করে না? আরে কিসব উল্টাপাল্টা কথা বলতেছেন?
আমি তো এসব মানে কিছু বুঝতে পারতেছি না। বুঝবেন কেমনে? কোনো মাইয়া তার জামাইয়ের বদনাম শুনতে চায় না, আর হ্যার লেগে জামাইগুলো আর বেশি বদমাইশি করে। আরে কি হয়েছে সেটা তো বলবেন। কি আর হইব, আপনার জামাই আমারে ইপটিজিং করছে। কি ইভটিজিং? আপনি কি নিজেকে ইভ মনে করেন? আমার স্বামী কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই, আপনার মতো একটা মহিলাকে ইভটিজিং করতে যাবে? শোনেন আপা, ভাদ্র মাসের কুত্তা কালাও দেখে না, সাদাও দেখে না। আপনারে বিচার দিয়ে গেলাম, এর একটা বিহিত করবেন, তা না হইলে এরপর আমি কমিশনারের কাছে বিচার দেব। এইটা আমি কইয়া গেলাম। না, আর পারছি না। এই মানুষটাকে নিয়ে যে কি করব, ওর রোমান্টিকতার জ্বালায় তো ইজ্জত নিয়ে চলাই মুশকিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি অবস্থা টিচার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি ভালো নেই, কেমন জানি বিমর্ষ লাগছে। মনে হচ্ছে কি জানি নেই আপনার মাঝে। আমাদের মতো টিউশনি করা হোস্টেলে থাকা মেয়েদের তো সারা বছর অভাব লেগেই থাকে, তাই না? কি বলেন, আপনি হোস্টেলে থাকেন একা? তাহলে তো আমি ঠিকই ধরেছি, এই একাকিত্ব। আপনার আসল প্রবলেমটা হচ্ছে একাকিত্ব। আপনার একজন সঙ্গী প্রয়োজন, বুঝতে পেরেছেন? তাও আমার মতো একজন রোমান্টিক সঙ্গী, যে আপনার একাকিত্ব দূর করে দিতে পারবে। আরে না, সেরকম কিছু না। আমি তো একা থাকি না, আমার রুমমেট আছে দুইজন। আরে সব সঙ্গীরা কখনো একাকিত্ব দূর করতে পারে না। তার জন্য আমার মতো একজন রোমান্টিক সঙ্গীর প্রয়োজন হয়, যে তোমার সব দুঃখ কষ্ট একাকিত্ব দূর করে দেবে। এসব কি বলছেন আপনি? এসব কি করছেন? চলো ছাদে চলো, কত সুন্দর দুপুরের রোদ। তুমি হাত ধরে ছাদে নিয়ে গিয়ে কিসের টিপস দিবে সেটাকে আমি জানি না। আরে ধুর, তুমি এসব কি বলছো? আমরা হাত ধরতে যাবো কেন? ওরা তো ভিটামিন ডি এর অভাব, তাই ভাবলাম যে দুপুরবেলার রোদে ভিটামিন ডি পাওয়া যায়, সেই ঘাটতিটা যেন পূরণ হয়, এই জন্য তাকে আমি ছাদে নিয়ে যেতে বলছিলাম। তাই না? আসো শোনো, তোমাকে আমি ছাদে নিয়ে এমন ভিটামিন ডি দিব যাতে তোমার রোমান্টিক রোগ বাপ বাপ বলে পারবে। এইটা হইল হারুন কবিরাজের তাবিজ। এইটা শনিবারে হাতে বাঁধতে হইব। আর এটা হইল সরফু পাগলার তাবিজ। এইটা মঙ্গলবারে কোমরে বাঁধতে হইব। আর এইটা হইল জিহাদি হুজুরের পানি পড়া। এইটা ঘুমানোর আগে খাইতে হইব। আর এইটা হইল কি হয়েছে? পেটানোই উচিত, তোর 20টা মাথানো ঝাড়ু দিয়ে পেটানো উচিত। তুমি এটা কোনো কথা কইলে মা? তোমার সন্তান হয় একটু রোমান্টিক, তাই বলে তুমি এমন আচরণ করবা? তোমার এই রোমান্টিকতার রোগের কারণে না দিন দিন আমাদের সবার মান সম্মান ধুলোয় মিশে যাচ্ছে। যেখানেই তুমি মেয়ে দেখো সেখানেই তোমার রোমান্টিকতার জায়গা ওঠে, তাই না? তোমার হাত থেকে রাস্তার ফকির রেহাই পায় না। আমি কি করবো মা? কোনো মেয়ে দেখলে আমার কাছে মনে হয় যে সে মনে হয় অসহায় আছে, কোনো বিপদে আছে, তাই আমি সহযোগিতা করতে চাই। আমি তো নিজের অনেক সামাল রাখতে চাই, সামলায় রাখতে পারি না। যেখানে সেখানে মেয়েদের উত্ত্যক্ত করা কেমন মানব সেবা? অসহায় মানুষের সেবা করাই মানব সেবা। এই জন্য কবি বলেছেন, হাসুরের দিনে বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই যবে সিনু রোগে অজ্ঞান। তখন আদম সন্তান বলবে, হে আমার পালন কর্তা, আমি এই অধম বান্দা তোমার কি এমন সেবা করতে পারি? তখন আল্লাহ বলবে যে কোনো অসহায় মানুষকে যদি সামনে পাও আর তার সেবা করো, তাহলে সেই সেবা আমি পাবো। আমি না কিছুতেই বুঝি নাই, এমন একটা মহৎ কর্ম তোমাদের কারো এত পছন্দ না কেন? যেখানে সেখানে মেয়েদের সাথে নষ্টামি করা, এটা কেমন মহৎ কর্ম? বাবা, তোর চোখে যেটা ভালো মানুষের চোখে তো সেটা নাও ভালো হতে পারে। যাই হোক, বাদ দে। আমি তোর জন্য এই তাবিজ আর পানি পড়া নিয়ে আসছি। হাতে আর কোমরে বাঁধবি, আর রাতের বেলা পানি পড়াগুলো খাবি, সব ঠিক হয়ে যাবে। শোনো মা, আমার না কোনো সমস্যা নাই, এই তাবিজ তুমি পড়ো আর এই পানি পড়ো সারা। কথা শুন বাবা, কথা শুন আমার। কি আমিয়া, কি রান্না করতেছো? এই তো ভাইজান, করলা ভাজি। করলা ভাজি?
তো। এটা কোনো কথা বলে তুমি আম্বিয়া? তোমার রান্না সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? তুমি যা ধরো সব মিষ্টি হয়ে যায়, অমৃত হয়ে যায়। এই যে তো কলাটা আছে না, তুমি যদি ধরো না, এটা অনেক মিষ্টি হয়ে যাবে, সুইট হয়ে যাবে, বুঝছো? ধুর ভাইজান, খিদে বহুত আছে। তোমার এই হাত সম্পর্কে কোনো আইডিয়া আছে আম্বিয়া? তুমি এই হাত দিয়ে যা রান্না করো সব অনেক সুইট হয়ে যায়, অমৃত হয়ে যায়, তুমি বুঝো? আর আমার বউ সে রান্না করে জঘন্য, মুখে দেওয়া যায় না। কি ওয়াক কি? হ্যাঁ, না কিছু না। তোমার মতো জঘন্য মানুষ না আমি জীবনেও দেখি নাই। শেষ পর্যন্ত কিনা একটা কাজের মহিলা তুমি ছাড়লে না। আরে না, আমি তো আসছি ওই যে ও কাটাকাটি করতেছে, হঠাৎ করে চিল্লায় উঠলো যে ওর হাত কেটে গেছে, দেখতে এসছি। আর তুমি তো জানোই আমি একটু নরম মনের মানুষ, কারণ কষ্ট আমার সহ্য হয় না। তাই না? এর কি আমার অপরাধ? আচ্ছা, মানে অন্যের কষ্ট তোমার দেখতে সহ্য হয় না, তাই না? দাঁড়াও, তোমাকে আমি কষ্ট দেখাচ্ছি। খাও, মিষ্টি তো মিষ্টি, ঠিক না? একদম মিষ্টি। অন্যের কষ্ট তো তোমার সহ্য হয় না, তাই না? শোনো, খাও খাও। এখন কি হবে মা? কোনো কিছুতেই তো কিছু হচ্ছে না। এত রাগ, এত শাসন, কোনো কিছুই কাজে দিচ্ছে না। হ্যাঁ বৌমা, আমি এত কষ্ট করে ফকির পিরাউলের কাছ থেকে পানি পড়া তাবিজ নিয়ে আসলাম, এত টাকা খরচ করে, তাতেও কোনো কাজ হচ্ছে না। আমি তাকে এত ভালোবাসি, এত কেয়ার করি, তারপরও কোনো কাজ হচ্ছে না। ওর রোমান্টিকতা দিন দিন বেড়েই যাচ্ছে, শুধু বেড়েই যাচ্ছে না, এক্সট্রিম লেভেলে বেড়ে যাচ্ছে। বাড়ির কাজের মেয়েকে পর্যন্ত সে রেখে কথা বলতেছে না। সে কি বৌমা, এটা তো খুব খারাপ কথা। মান ইজ্জত বলতে আর কিচ্ছুই থাকবে না। কাজের মেয়ে তুই বাসায় আর রাখা যাবে না। হ্যাঁ মা, আমি আম্বিয়াকে চলে যেতে বলেছি, তার বদলে আমি একটা কাজের ছেলে রাখবো। খুব ভালো করেছো। রাফিনের মেয়ে টিচারটাও বাদ দিতে হবে, তা না হলে কবে কোন কেলেঙ্কারি করে ফেলে। সেটা কি আর বাদ রেখেছে মা? আপনার ছেলে আগের রোমান্টিকতা যা করতো রাস্তাঘাটে, পার্কে, রেস্টুরেন্টে বাইরে করতো, আর এখন বাড়ি ঘরে শুরু করে দিয়েছে। আসলে কি বৌমা, আমার মনে হয় সজীবের এটা একটা মানসিক রোগ। ছোটবেলা থেকে একটু মেয়ে গেসা ছিল, মেয়েদের সাথে উঠা বসা খেলাধুলা সব সময় করতো। তাহলে আমি এখন কি করব মা? আমার এই সুখের সংসারটা কি ভেঙে যাবে মা, বলেন তো? আমি তো এসব আর সহ্য করতে পারতেছি না। বৌমা তুমি কোনো চিন্তা করো না, আমার এক বান্ধবী আছে, নাম করা সাইকোলজিস্ট। আচ্ছা, ওর সাথে কথা বললে কিছু না কিছু সমাধান আমাদের বের হবেই। ঠিক আছে মা, আমি এখন যাই। ওর আবার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। অফিসে তো যায় না, নানা মেয়েদের সাথে ঘুরে বেড়ায়। যাই, একটু নসিহত দিয়ে আসি। হ্যাঁ আশা, তুই কষ্ট করে কালকে আমাদের বাসায় একটু আস, আর তোর সাথে আমার খুব জরুরি কথা আছে। আচ্ছা। কি এই তো ভাই, একটু বাজারে যাচ্ছি। ভাই কোথায়? আর বলো না, তোমার ভাই সাত সকালে অফিসে চলে যায়। বাজার ঘাট, রান্না বান্না, ঘরের কাজকর্ম সমস্ত আমার একাই করতে হয়। তাই তো বলি, আমার পরীর মতো ভাবিটা দিন দিন এরকম শুকিয়ে যাচ্ছে কেন? এমন লাবণ্যতা হারিয়ে যাচ্ছে কেন? সোনার যৌবন পুরো আঙ্গার হয়ে যাচ্ছে। আর ভাবি, আজকের পর থেকে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। আপনার সব বাজার সদাই আমি নিজেই করে দিব। এ কি করছো? হাত ছাড়ো, কেউ দেখে ফেলবে তো। আরে দেখুক না। দেখতে দেন, আমি জানি আপনি ভাইয়ের সাথে সুখে না। আমি তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিনে বুঝতে পেরেছি। তাই তো তোমার দুঃখের ভাগী হতে বারবার তোমার কাছে ছুটে আসি। বাহ, তুমি তো দেখি মানুষের মনের কথা চমৎকার বুঝতে পারো। বুঝবো না কেন ভাবি? আমি মেয়েদের মুখ দেখলেই তার অন্তরের কথা সব বুঝে ফেলতে পারি। তাই নাকি? তাহলে বলো তো আমার কি কষ্ট? এটা খুবই সিম্পল। ওই যে গাছে ফল থেকেও না খেতে পারার যে কষ্টটা। মানে? মানে খুবই সহজ। মানে আপনার স্বামী আছে, কিন্তু আপনি তাকে কাছে পাচ্ছেন না। আপনার স্বামী সারাদিন আপনার বন্ধু বান্ধব এখানে ওখানে সবসময় ঘোরাঘুরি করে, আড্ডাবাজি করে, অফিস শেষ করে আসে, বাসায় এসে পেট পুরে খেয়ে আবার ঘুম। আর আপনি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যায়, ছটফট করে আপনার রাত কেটে যায়। বাহ, একদম ঠিক। আচ্ছা, এত সব তুমি কি করে বুঝলা? আমি বুঝি, আমি সব বুঝি। আর তাই তো আমি তোমার পাশে থেকে তোমার সব কষ্ট দুঃখ ঘুচিয়ে দিতে চাই। আর জানোই তো, এই আমার মতো রোমান্টিক পুরুষ এলাকাতে আর একটা ভাবি, আমি আমার রোমান্টিকতা দিয়ে তোমার সব দুঃখ ঘুচিয়ে দিতে চাই।
এই দরজায় দাঁড়িয়ে দুঃখ ভাগাভাগি করা যায়? ভিতরে চলো। কি এবার শিক্ষা হয়েছে? উপরে চলো, চলো। আচ্ছা ঠিক আছে, আমি সজীবকে ডাকতেছি। সজীব, বাবা এদিকে আসো তো। মা আমাকে ডেকেছো? হ্যাঁ, আমার বান্ধবীর সাথে তোকে পরিচয় করে দেওয়ার জন্য। ও আচ্ছা, উনি আমার আন্টি? এত সুন্দর, অপরূপ, ইয়াং, এটা আন্টি হয় কিভাবে মা? তোমার কাছে তো পৃথিবীর সব নারীরা অপরূপ সুন্দরী আর ভাবি হয়, তাই না? আচ্ছা, আমার বান্ধবী তোর আন্টি হবে না, দাদি হবে নাকি? আচ্ছা আচ্ছা, বাদ দাও। তোমরা এখন একটু বাইরে যাও, আমি ওর সাথে কিছু কথা বলি। আচ্ছা বাবা, তোমার কি সমস্যা আমাকে খুলে বলো তো। কই আন্টি, আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু বরং আমার মনে হচ্ছে যে আপনারই মনে হয় কোনো সমস্যা আছে। আমার আবার কি সমস্যা থাকবে? আচ্ছা, আঙ্কেলের সাথে কি আপনার সব ঠিকঠাক চলছে? আরে ধুর, তোমার আঙ্কেল মারা গেছে আরো 5 বছর আগে। আমি তাহলে ঠিকই ধরেছি, একাকিত্ব। এই একাকিত্বই আপনার প্রবলেম, বুঝেছেন? আর আপনি আঙ্কেলকে অনেক মিস করেন। আর আপনার বয়সে বা কি এমন হয়েছে, এই বয়সে আসলে মানুষ অনেক একাকিত্বে থাকে। তা বলতে পারো, স্বামী হারা সব নারীরই একটা কষ্ট থাকে। আপনি চাইলে আমি আপনার একাকিত্ব দূর করতে পারি। এসব তুমি কি বলছো? সম্পর্কে আমি তোমার আন্টি, আর আমার বয়স কত তুমি জানো? আপনি বয়সের কথা বলছেন তো, বয়সটা আসলে একটা নাম্বার মাত্র। আপনি দেখেননি এই বসেরিয়া অভিষেক বচ্চন, প্রেম ভালোবাসা এগুলো খুব বলে আসে না, হতেই পারে, ইনোসেন্ট জিনিস। আর আপনার বেলায় বা এটা কেন দূরে থাকবে? তোমার কথাই যুক্তি আছে। আচ্ছা, আমি ভেবে দেখব। তবে তুমি আসলেই খুব রোমান্টিক। যা ওষুধ দিয়ে গেছি, আশা করি কাল থেকে তোমার রোমান্টিকতা কমতে শুরু করবে। কিছু বললেন আন্টি? না, তেমন কিছু না। তুমি যাও, তোমার আম্মুকে পাঠিয়ে দাও, আমার একটু যেতে হবে। এখনই চলে যাবেন? আর একটু থাকেন না, আমি আপনার জন্য কফি বানিয়ে নিয়ে আসি, দুজনে বসে একটু কফি খাবো। না, আজ না, আমার একটু তাড়া আছে। যাও লক্ষ্মীটি, তোমার আম্মুকে ডেকে দাও। ওকে আন্টি, ঠিক আছে, যাই। হাই সাবা, কেমন আছো? জি স্যার, ভালো আছি। কিন্তু তোমাকে তো দেখে মনে হচ্ছে না যে তুমি ভালো আছো, মনে হচ্ছে তোমার মন খারাপ। কি হচ্ছে তোমার বলো তো? কি বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করেছো? কি বলেন স্যার, অফিসে এসব বলা ঠিক না। আর তাছাড়া আমার এসব বয়ফ্রেন্ড ট্রেন্ড কিছু নেই। ওয়াও, গুড, তাহলে তো দারুণ। তাহলে তো ভ্যাকেন্সি অ্যাভেলেবেল না? জি স্যার, কি বললেন বুঝলাম না কি। আরে না, কিছু না, ওই আচ্ছা যাই হোক, তোমার মন খারাপ কেন সেটা বলো। কি কারণে, ফ্যামিলিতে কোনো সমস্যা চলছে? জি স্যার, আমার বাবা খুবই অসুস্থ, ইমিডিয়েট ডক্টর দেখাতে হবে, অথচ বেতনের অনেক দেরি আছে। আরে আশ্চর্য, তুমি এটা আগে বলবো না? শোনো, আমি এমডি স্যারকে বলে তোমার বেতনটা অ্যাডভান্স নিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আর তুমি জানোই তো এমডি স্যার আমাকে কত ভালোবাসে। জি স্যার, তাহলে খুবই ভালো হতো। অবশ্যই। আর আমি থাকলে তুমি কোনো টেনশন করবো না, বুঝছো? আমি তোমার সব সমস্যার সমাধান করে দেবো। কি স্যার, আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? কি বলছো সাবা তুমি? আমি তোমার বিপদের সময় অ্যাজ এ ফ্রেন্ড তোমাকে আমি সান্ত্বনা দিচ্ছি। কিসের বন্ধু? আপনি আমার সিনিয়র, এসব আপনাকে মানায় না স্যার। আর আপনার সম্পর্কে আমি সব জানি। মেয়েদের সিম্প্যাথি দেখিয়ে গায়ে হাত দেওয়া আপনার অভ্যাস। আমার সঙ্গে নষ্টামি করতে আসবেন না স্যার। সে সাবা, তুমি এটা কি বললা? এটা নষ্টামের কি দেখলা তুমি? তোমার মতো বয়সী এইরকম একটা মেয়ে, যুবতী একটা মেয়ে, তুমি এত আনরোমান্টিক কি করে হয়? আমি আনরোমান্টিক আর আপনি মহা রোমান্টিক।
দাঁড়ান, এক্ষুনি আমি এমডি স্যারকে যে সবকিছু বলছি। স্যার আপনি আমাকে ডেকেছেন? আচ্ছা সজীব সাহেব, আপনি কি অফিস থেকে প্রেমাগার পেয়েছেন? না স্যার, প্রেমাগার হবে কেন স্যার? অফিস তো স্যার অফিসে। আমারও তো সেই প্রশ্ন, যদি তাই না হয় তাহলে আপনি অফিসে সব মেয়েদের প্রেম নিবেদন করে বেড়াচ্ছেন কেন? জি জি স্যার, আপনি কি বলছেন স্যার? প্রেম নিবেদন কেন করতে যাব? আমি তো সবাইকে স্যার ভালোবাসা বিলিয়ে বেড়াচ্ছি। আপনি তো জানেন স্যার, মানব প্রেম হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। মানব প্রেম যার ভিতরে নেই সে তো স্যার মানুষই না। আপনি কি মনে করেন কোনটা মানব প্রেম আর কোনটা নষ্টামি, সেই তফাৎটা কি আমি বুঝি না? মানব প্রেম বিলিয়ে দিতে গিয়ে আপনি মেয়েদের শরীরে হাত দিচ্ছেন, এ কেমন মানব প্রেম? আমি বুঝতে পেরেছি স্যার, আপনাকে সাবা কমপ্লেন করেছে। আসলে হয়েছে কি স্যার, সাবার বাবা অসুস্থ, তাই আমি ওকে বলেছিলাম যে স্যার অ্যাডভান্স বেতনটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো। তখন তো স্যার অনেক খুশি হয়েছিল, কিছু বলেনি। এই অফিসের এমডি কি আমি না আপনি? না স্যার, অবশ্যই স্যার আপনি। তাহলে কাকে অ্যাডভান্স দেব কাকে দেব না এই সিদ্ধান্ত আপনি নিলেন কি করে? এটা তো স্যার অবশ্যই আপনার, কিন্তু স্যার আমার একটা বিশ্বাস ছিল যে আপনি আমাকে অনেক ভালোবাসেন। আপনাকে যদি আমি একটা রিকোয়েস্ট করি তাহলে আপনি অবশ্যই রাখবেন স্যার। সরি, আপনার রিকোয়েস্ট আমি রাখতে পারতেছি, আর আপনাকে আমি কত ভালোবাসি তার প্রমাণ এই খামে আছে, পরে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার আমাকে প্রমোশন দেওয়ার জন্য। স্যার আমি এই খুশি সংবাদটা সবাইকে জানিয়ে আসি স্যার। শোনেন, জি স্যার। এটা সুসংবাদের খাম না মিস্টার সজীব, আমি আপনাকে ফায়ার করেছি, এটা আপনার ডিসচার্জ লেটার। এর আগে বহুবার সাবধান করেছি আপনাকে আপনার রোমান্টিকতা রোগটা কমানোর জন্য, কিন্তু আপনি উল্টো পথে হেঁটেছেন। অফিসের অফিসার লেভেল থেকে অফিসের আয়া বুয়া কেউ রেহাই পায়নি আপনার রোমান্টিকতা থেকে, ফলে আপনার পাওনা আপনাকে দিতে আমি বাধ্য হলাম। কিন্তু স্যার আর একটা কথাও না, জাস্ট বেরিয়ে যান, তা না হলে মহিলা সিকিউরিটি থেকে আপনাকে এখন আমি বের করব। কি বলেন স্যার? মহিলা সিকিউরিটি? কি রোমান্টিকতা জেগেছে? বেরোন, জাস্ট গেট লস্ট, যান বলছি। তা ভাবি বুদ্ধিটা কেমন হলো? তা একদম ঠিক। যেমন কুকুর তেমন মুকুর। চলুন জসিম ভাই, রোমান্টিক রোগে প্রথম ডোজটা দিয়ে আসি। আর ভাবি আপনি কিন্তু দরজার পেছনে অপেক্ষা করবেন। তা তো অপেক্ষা করতেই হবে, বলা তো যায় না রোমান্টিক রোগটা আমার স্বামীর শরীরে ছড়িয়ে না পড়ে। আমি মানু। তুই মালু না ফালু সেটা বুঝলাম, তুই রান্নাঘরে কি করিস বেটা? আমি এবারে নতুন কাজের লোক, আর রান্নাঘরে মানুষ কি করে জানেন না? নতুন কাজের লোক মানে? আমি কোথায়? হ্যাঁ রে, বিদায় করে দিছে। আফাই কইলো হে নাকি করলা ভাজি ঠিক মতো রাখতে পারে না, পিতা করলা মিঠা হইয়া যায়। হ্যাঁ লেগা আমারে রাখছে, আমি এবার করলা ভাজি ভালো বানাইতে পারি। এই দেখেন না কত সুন্দর করে করলা কাটছি, একটু টেস্ট করে দেখবেন পিতা না মিঠা। আরে না, তোর করলা তুই খা, তোর আপাই কই সেটা বল। আপা তো নিচতলায় ভাবির বাসায় গেছে, কইলো হ্যাঁ জামাইয়ের সাথে কি যেন কথা আছে। নিচতলার ভাইয়ের সাথে আবার ওর কি কথা? যাই দেখে আসি তো, সেই সাথে একটু ভাবির সাথেও কথা বলার চান্স পাওয়া যাবে। যাই। কি ব্যাপার জসিম ভাই, কেমন আছেন? অফিসে যাচ্ছেন নাকি? অফিসে যাচ্ছিলাম, কিন্তু এখন আর যাব না। কেন, শরীর খারাপ নাকি? না, শরীর খারাপ না, মন খারাপ। কেন, হঠাৎ করে আবার কি হলো যে মন খারাপ হয়ে গেল? আপনার চুলে ঘ্রাণ পেলেই আমার মন খারাপ হয়ে যায়। কি সুন্দর ঘ্রাণ, মনে হয় যেন হাজার বছরায় গোলাপ চুলে মেখেছেন। কেন, ভাবি চুলে বুঝি গ্রাম নেই? আর দূর, ওর চুল তো আফ্রিকার জঙ্গল, যত সব পোকামাকড়ের আবাস। আর কি বিকট গন্ধ, মনে হলেই বমি আসে। এ কি, আপনি কি অসুস্থ? বমি করছেন কেন? ওই যে বউয়ের চুলের গন্ধ মনে পড়ে গেছে। প্লিজ ভাবি, আপনার চুলের গন্ধটা একটু দিতে দেন, তাহলে বমি বমি ভাবটা কেটে যাবে। চুলের গন্ধ নিলে বুঝি বমি বমি ভাবটা কেটে যায়? হ্যাঁ ভাবি, আপনার চুলের ঘ্রাণ পেলে আর কি চাই। কিন্তু ভাবি,
কোনো কিন্তু বললেন না, দেরি হলে কিন্তু বমি করে ফেলবো, আবার বমি করে করে অজ্ঞান হয়ে যেতে পারি, শেষে আমাকে হাসপাতালে আপনাকে নিয়ে যেতে হবে। না না, তা হবে কেন? আচ্ছা ঠিক আছে, আপনি আমার চুলের গ্রান নেবেন? নেন। শায়লা, তুমি একটা বিবাহিত মেয়ে হয়ে তোমার এসব কথা একদম লজ্জা করে না? না, লজ্জা করে না। তুমি যদি করতে পারো তাহলে আমার করতে দোষ কোথায়? এই যে জসিম সাহেব, আপনি একজন বিবাহিত মানুষ, আপনার বিবাহিত, আপনার একটা বউ আছে বাসায়, এইসব করতে আপনার একদম লজ্জা করে না? কেন, আপনি যেভাবে আমার স্ত্রীর সাথে করেন। আপনি যদি আমার সাথে রোমান্টিকতা করতে পারেন তাহলে আমার স্বামী আপনার বউর সাথে করলে সমস্যাটা কোথায়? ভাবি, আপনি একজন নারী হয়ে এ ধরনের একটা অন্যায় কিভাবে মেনে নিচ্ছেন? একই কথা তো আমিও বলতে পারি। আমার স্ত্রী যদি সহ্য না করতে পারে, আপনার স্ত্রী কিভাবে সহ্য করবে? আমি সিদ্ধান্ত নিয়েছি, এতদিন তুমি যা যা করেছো এখন থেকে আমিও তাই করব। আশা করছি এখন থেকে আপনার রোমান্টিক রূপটা একটু কমবে। ও, বুঝতে পেরেছি। শায়লা, ঘরে চলো, তোমার সাথে আমার বোঝাপড়াটা। হ্যালো বান্ধবী, কেমন আছোস? হ্যাঁ, আমি তো ভালোই আছি। তোদের ওখানের খবর কি? ওর ওষুধের কাজ করা শুরু হয়ে গেছে, প্রথম ডোজ দেওয়া হয়ে গেছে, পাশের ঘরে ওষুধের রিঅ্যাকশন চলছে। তাই নাকি? গুড, ভেরি গুড। একটু পর সেকেন্ড ডোজ দেওয়া হবে, তারপর থার্ড ডোজ। চালিয়ে যা, চালিয়ে যা। এগুলো তো কিছুই না। বুস্টার ডোজ দেব আগামীকাল। তুই মানসিকভাবে রেডি থাকিস। শায়লা যেন বুস্টার ডোজের কথা জানতেও না পারে। আরে না, একদম না, ওরা জানতেই পারবে না বুস্টার ডোজের রিঅ্যাকশনটা কত। আচ্ছা আচ্ছা, আজ তাহলে রাখি। আগামীকাল সজীবকে চেম্বারে পাঠিয়ে দিস। যাই বলো, এই বয়সে এইভাবে পার্কে বসে থাকতে ভালো লাগে না। মানুষজন দেখলে কি বলবে বলো? সমস্যা কি? তোমাকে আর আমাকে দেখে কেউ কি ভাববে যে আমাদের মাঝে সম্পর্কটা কি? খুব জোর ভাবতে পারে যে মা তার ছেলেকে নিয়ে পার্কে ঘুরতে আসছে। আর সেই সুযোগটাই কাজে লাগাচ্ছ। অবশ্যই, এই জন্য তো বয়স্ক মানুষদের সাথে প্রেম করার মজাই আলাদা। আচ্ছা, তুমি যেমন একজন বয়স্ক মহিলার সাথে প্রেম করছো, তোমার বউ যদি এরকম কোনো একজন বয়স্ক লোকের সাথে প্রেম করে তাহলে তোমার কেমন লাগবে? শায়লা, এটা হতেই পারে না, জীবনেও সম্ভব না। শায়লা আমাকে অনেক ভালোবাসে। তুমি তোমার বউকে ভালোবাসো না? হ্যাঁ, আমিও ভালোবাসি। তাহলে অন্য মেয়ের প্রতি তোমার এত আকর্ষণ কেন? সেটা তো আমিও বুঝতে পারি না। মেয়ে মানুষ দেখলে কেমন জানি আমার ভিতরটা একটু রোমাঞ্চিত হয়ে যায়। নিজেকে আর সামাল দিতে পারি না, কন্ট্রোল করে রাখতে পারি না। আসলে সমস্যা কি জানো? আমরা বাইরের নারীদেরকে যেরকম নানান রূপে দেখি, ঘরের বউকেও আমরা সেরকম নানান রূপে দেখতে চাই। কিন্তু একটা নারী তো আর হরেক রূপে থাকতে পারে না। এক এক নারীর এক এক বৈশিষ্ট্য। তাই পুরুষরা অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়। এই, আপনি আপনার এই সাইকোলজিস্ট মার্কা কথা বন্ধ করেন তো। এই সাইকোলজিস্ট মার্কা কথা শুনলে না আমার ভিতরের রোমাঞ্চিত মুডটাই নষ্ট হয়ে যায়, ভালো লাগে না আর। আচ্ছা ঠিক আছে, চলো, এখানে বসতে আর ভালো লাগছে না। একটা রেস্টুরেন্টে বসি, আমি আজকে তোমাকে খাওয়াবো। ও আচ্ছা, তাহলে তো গুড, চলো। আপামনি, বাজারে টাকা দেন, আম্মাজান কইছে বাজারে দিতে। বাজারে যাবে? ঠিক আছে, পরে যাস। আর মাথাটা একটু টিপে দে তো। কি কোন আপামনি, আপনার মাথা টিপমু আমি? হ্যাঁ, তুই তো টিপবি। কেন, আমার মাথা টিপলে কি তোর জাত চলে যাবে? যা বলছি তাই কর। আয় এখানে বস, মাথাটা টিপে দে। আচ্ছা মালু, তোর তো তেমন বয়স হয়নি, তুই এখনো বিয়ে করছিস না কেন? না আপামনি, পোলাটার দিকে তাকায়া আর বিয়া করি নাই। তুই তো এখনো অনেক জোয়ান তাগড়া একটা পুরুষ, এভাবে কি তোর সারা জীবন কাটিয়ে দিবি? দেখ, তোর হাতটা কি বলিষ্ঠ পুরুষের মতো, মনে হয় যেন জিম করা বডি। কি তুমি কি শুরু করছো? কি করেছি? তোমার কি মান সম্মান, আত্মসম্মান বোধ বলতে কিছু নেই? আমি আবার কি করলাম? আমি তো মালুকে একটা বিয়ে করার পরামর্শ দিচ্ছিলাম। এমন জোয়ান তাগড়া একটা ছেলে কি সারা জীবন এভাবেই কাটিয়ে দিবে? ও, এমন তাগড়া জোয়ান ছেলে দেখে তোমার লোভ লেগে গেল?
এই জন্য একটা কাজের মেয়েকে তুমি বিদায় করে একটা কাজের ছেলে রেখে দিলে? ছি 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 ছি, একটা কাজের লোকের সাথে তুমি এরকম করতে পারলে? তোমার আত্মসম্মান মধ্যে একটুও বাঁধলো না? তুমি যখন কাজের মেয়ের সাথে এসব করতে তখন কোথায় ছিল তোমার আত্মসম্মান বোধ? এখন এসেছো আমাকে শাসন করতে। ও আচ্ছা, তুমি প্রতিশোধ নিচ্ছ আমার সাথে? ঠিক আছে, আমি এটাই দেখবো যে তুমি কত দূর যেতে পারো আর আমি কত দূর যেতে পারি। সেকেন্ড ডোজ কমপ্লিট। দেখা যাক এইবার তোমার রোমান্টিকতা কোথায় যায়। শাইলা এসব কি শুরু করছে? তুমি কোনো কিছু কি চোখে দেখো না? কেন, বৌমা আবার কি করলো? আরে বাসার নিচের ভাড়াটিয়া জসিম, কাজের ছেলে মারু, এদের সাথে এত কিসের মাখামাখি ওর? কারোর সাথে কথা বললে কি মাখামাখি হয়ে যায়? মা, আপনার ছেলে তো সারাদিন বাসায় থাকে না, অন্য মেয়েদের প্রতি টান বেশি। তাছাড়া আমারও তো সময় কাটাতে হয়, তাই না? বৌমা যা করেছে একদম ঠিক করেছে। তাই বলে এই ধরনের ছোট লোকের সাথে আর বেগানা পুরুষদের সাথে এত রোমান্টিক আলাপ করার কি আছে? আর তুমি তুমি কি করো? তুমি কি এমপি মিনিস্টারের সাথে কি রোমান্টিকতা করো? কাজের বুয়া, রাস্তার ফকিরনি, তোমার কাছে তো কেউই রেহাই পায় না। তোর রোমান্টিকতা বাহিরে না দেখিয়ে বৌমার উপরে প্রয়োগ করলেই তো হয়, তাহলে তো সবকিছু ঠিক হয়ে যায়। শোনো, তুমি যা শুরু করছো না, এগুলো বন্ধ করো, না হলে কিন্তু এটার ফলাফল একদমই ভালো হবে না। কি তুমি আমাকে থ্রেট দিচ্ছ? কি ভালো হবে না? তুমি কি মনে করেছো তুমি আগে তোমার রোমান্টিকতা বন্ধ করো, তারপর আমি এসব কিছু বন্ধ করে দেব? কি তার মানে তুমি আমাকে চ্যালেঞ্জ করতেছো? আমিও দেখবো তুমি কত দূর যেতে পারো। এটার পরিণাম কিন্তু একদম ভালো হবে না। ঠিক আছে, দেখো আমিও এর শেষ দেখেছি। আশা, আচ্ছা আশা, তুই এটা কি শুরু করেছিস? আমি আবার কি শুরু করলাম? আচ্ছা, আমার ছেলে নয় পাগল হয়ে গেছে, তুইও কি সাথে সাথে পাগল হয়ে গেছিস? আরে বান্ধবী, পাগলকে ঠিক করতে গেলে ডাক্তারকেও পাগল হতে হয়। আগে ছিল এক যন্ত্রণা, তোর কারণ এখন 3 যন্ত্রণা আমার সহ্য করতে হয়। আমার আর এসব ভালো লাগতেছে না। 3 যন্ত্রণা মানে? তোরও কি রোমান্টিক রোগে ধরেছে নাকি? আরে দূর, আমি কি পাগল নাকি? সজীব, শাইলা, তুই আমার পুরো বাড়িটা না প্রেমাকার বানিয়ে ফেলেছি। জলদি শেষ কর, আমার আর এসব ভালো লাগতেছে না। কুল বান্ধবী, কুল। আজকের দিনটা ওয়েট কর, আগামী দিন দেখবি সব সমস্যার সমাধান হয়ে গেছে। আমি এসব মজা টজার মধ্যে নাই, আমি শান্তি চাই। তুই যত তাড়াতাড়ি সম্ভব এর একটা বিহিত কর। একদম টেনশন করিস না, 3টা ডোজ দেয়া হয়েছে, কাল বুস্টার ডোজ। দেখবি সবার সব রোগ এক তুড়িতেই শেষ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আমি তাহলে যাই, দেখি কালকে আবার কপালে কি জুটে। না, আমি আর সহ্য করতে পারছি না, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমিও তাই ভাবছি, এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন? শুভ কাজে দেরি করতে নাই। তাহলে সেই কথাই রইলো, আমি কাল সকালে আসছি, তুমি রেডি হয়ে থেকো। ঠিক আছে, কাল দেখা হচ্ছে। এখন যদি ডোজে কাজ হয় আর কি। এইসবের মানে কি সজীব? বিয়ে করেছি, তুমি না আমার সাথে কম্পিটিশনে নেমলা, এখন আমার মতো কিছু একটু করে দেখো। বৌমা কি তোর মতন ছোট লোক রুচিহীন যে বাবার বয়সে একটা লোককে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে? আর আন্টি, আপনি কি করে পারলেন আমার এত বড় একটা ক্ষতি করতে? আমাকে দোষ দিচ্ছ কেন শায়লা? যা কিছু ঘটেছে তোমাদের কারণেই ঘটেছে। আমার কারণে মানে? হ্যাঁ, তোমার কারণেই। সজীবের প্রতি অসম্মান আর অবহেলা আজ ওকে এই পথে ঠেলে দিয়েছে। একজন স্ত্রীর উচিত তার স্বামীর প্রতি যত্নবান হওয়া, তার ভালো লাগা মন্দ লাগা এই বিষয়গুলোর উপর খেয়াল রাখা, তাকে সময় দেয়া। আর তুমি এগুলো না করে চলেছো উল্টো পথে। কিন্তু সে যেসব কাজ করে বেড়াতো তা কি মেনে নেওয়া যায়? না, মেনে নেওয়া যায় না। কিন্তু একবার ভেবে দেখো তো, তোমাদের জীবনের শুরুটা কি এরকম ছিল? বিয়ে তো করেছিলে ভালোবেসে, তাহলে এমন পরিস্থিতি কেন সৃষ্টি হলো? কারণ ভালোবাসার জীবন আর সাংসারিক জীবন আলাদা। তোমরা সেটাকে গুলিয়ে ফেলেছো। ভালোবাসার জীবনে তুমি সজীবের প্রতি যেমন কেয়ারিং ছিলে, কিন্তু সংসার জীবনে এসে তুমি তার খেই হারিয়ে ফেলেছো। ফলে অন্য মেয়ের কাছে সজীব ভালোবাসা খুঁজে ফিরেছে। সেই সময়গুলো আমাদের কত আনন্দের ছিল,
কত সুন্দরভাবে দিনগুলো কাটতো, কিন্তু বিয়ের পর তুমি সেই মানুষটা আর নেই, একদমই অন্যরকম একটা মানুষ হয়ে গেলে। সবসময় সন্দেহ করো। তোমার এই পরিবর্তনটা না আমি কোনোভাবে নিতে পারিনি। আমাকে মাফ করে দাও সজীব, আমি আসলে সেভাবে কখনো ভেবে দেখিনি। আসলে আমি তোমার প্রতি অনেক অন্যায় অবিচার করেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি এখন থেকে আমাকে সে আগের শায়লা রূপেই দেখতে পারবে। এখন আর এসব বলে কি লাভ, যা হবা তো তা হয়েই গেছে। না বান্ধবী, এখনো কিচ্ছু হয়নি, সেটা পরে বলছি। শোনো শায়লা, সজীব তুমিও শোনো। আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক হয় বন্ধুর মতো। বিশ্বাস হচ্ছে এর ভিত্তি, আর স্যাক্রিফাইস হচ্ছে এর গাঁথনি, আর গভীর ভালোবাসা হয় এর স্থায়িত্ব। যখন এগুলোর কোনো কিছুর একটা অভাব হয় তখন সম্পর্কের মাঝে একটা দেয়াল সৃষ্টি হয়, আর সে দেয়াল দুজনকে ঠেলে দেয় দুপাশে। কিন্তু আন্টি, সজীবের যে নানান মেয়েদের সাথে এই রোমান্টিকতা, তার এই রোগের কি হবে? না, এটা সজীবের কোনো রোগ না, সে ইচ্ছে করেই এটা করত, তোমাকে তার প্রতি আরো বেশি আকৃষ্ট করার জন্য। সজীব ভেবেছিল তুমি ওর এসব দেখে ওকে আরো অনেক বেশি ভালোবাসবে, কিন্তু তার ফল হলো উল্টা। আমি তোকে মিশন দিলাম সজীবকে সুপথে আনার জন্যে, আর তুই তোর ছেলের বয়সী আমার সজীবকে বিয়ে করে নিলি। তোর একটু লজ্জা করলো না? না, লজ্জা করবে কেন? সজীবের সাথে তো আমার বিয়েই হয়নি। শায়লাকে শিক্ষা দেওয়ার জন্য এটা আমার আর সজীবের সাজানো নাটক। যেমন আমার পরামর্শে শায়লা নাটক করেছে সজীবকে শিক্ষা দেওয়ার জন্য। বাহ বাহ আন্টি, আপনি তো ভালো খেলোয়াড়। একদিকে আপনি শায়লাকে বুদ্ধি দিয়েছেন যেন সে আমাকে একটা শিক্ষা দেয়, আবার এই পাশে আপনি আমাকে একটা বুদ্ধি দিয়েছেন যেন আমি শায়লাকে শিক্ষা দেই। এখানে আমার কোনো কৃতিত্ব নেই, সব কৃতিত্ব তোমার মায়ের। আমি সব কিছু করেছি তোমার মায়ের পরামর্শে, যেন তোমাদের মাঝে অদৃশ্য দেয়ালটা ভেঙে যায়, তোমরা আবার আগের মতো স্বাভাবিক জীবনে যেন ফিরে আসতে পারো। ও, তার মানে তোমরা দুই বান্ধবী মিলে আমাদেরকে মামু বানিয়েছো, তাই না? তাহলে সজীবের মাথার থেকে রোমান্টিক ভূতটা নামলো। কি সজীব? না, এখন থেকে রোমান্টিক ভূতটা আরো বেশি হয়ে যাবে। কি বলো?